5 দশক ধরে ইরানের বাজেয়াপ্ত $12 বিলিয়ন অবমুক্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তেহরান ওয়াশিংটন কারিগরি প্রতিনিধিদের আলোচনার পর সিদ্ধান্ত। যুদ্ধবিরতি ইস্যুতে 5 দফা আলোচনায় বসতে যাচ্ছে তেল আবিব বৈরুত। যুক্তরাষ্ট্র ও ইরানের চাপ উপেক্ষা করেই লেবাননে সেনা বহাল রাখার সিদ্ধান্ত ইসরায়েলের। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে মমতা ব্যানার্জি এবং বিরোধীদের মধ্যে বিবাদ তুঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে ব্যাপক তোলপাড়। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইরানের তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণার পর অর্থ ছাড়ের ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 5 দশক ধরে তেহরানের জব্দ থাকা $12 বিলিয়ন মুক্ত করা হবে। গঠন করা হয়েছে 4টি ওয়ার্কিং গ্রুপ। সুইজারল্যান্ডের সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান কারিগরি প্রতিনিধি দলের আলোচনায় এসেছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের একদিন পরেই শেষ হলো দুদেশের কারিগরি দলের বৈঠক। সফলভাবেই শেষ হয়েছে আলোচনা, দাবি উভয় পক্ষের। পরবর্তী ধাপের আলোচনা কবে জানায়নি কোনো পক্ষ, তবে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ডেও অংশ নেবেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। কারিগরি দলের আলোচনায় 4টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো দেখভাল করবে। প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্ট স্পিকার বাখের কালিভাব জানিয়েছেন, হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না। এখন থেকে আইন মেনে এটি নিয়ন্ত্রণ করবে তেহরান। হরমুজ প্রণালীতে হটলাইন ও সেন্টার স্থাপন সহ সমন্বয়ের বিষয়ে সম্মত হয়েছি। এর ফলে চলাচলকারী জাহাজগুলো আরও নিরাপদে ও দক্ষতার সাথে পারাপার হতে পারবে। অবশ্যই আমরা আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে চলব। আশাব্যঞ্জক কথার পাশাপাশি হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরান শর্ত মেনে না চললে যা করার তাই করবে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত নেয় জব্দকৃত $12 বিলিয়ন সম্পদ মুক্ত করারও। হরমুজের বিষয়ে আমরা বেশ ভালো অবস্থানে আছি। গতকাল সেখান দিয়ে এ যাবৎকালের সবচেয়ে বেশি তেল এসেছে। প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত। আরেকটি বিষয় হলো, সেখানে এমন একটি দেশ আছে যারা কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না। এদিকে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল কিছু পণ্য বিক্রিতে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। ইস্যু করা হবে নতুন লাইসেন্স। কড়াকড়ি উঠে যাওয়ায় 1 সপ্তাহে প্রায় 4 কোটি ব্যারেল তেল রফতানি করেছে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা নিশ্চিতে নিজেদের অস্ত্র পরিদর্শনের সুযোগ দেবে ইরান, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভবিষ্যতে নিজেদের ভারী ধরনের অস্ত্র ভান্ডার পরিদর্শন করতে পারবে বিদেশি প্রতিনিধিরা, যাতে দীর্ঘমেয়াদে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর আগে সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধিদের সাথে আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সন জানিয়েছিলেন এমন তথ্য। জুলাইয়ের 6 তারিখে তেহরানে শুরু হবে ইরানের নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া। একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত অন্যান্য নেতাদের শেষকৃত্য প্রক্রিয়াও শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আয়াতুল্লাহ খামেনির জানাজা আয়োজক কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদে। 6 জুলাই তেহরানে প্রথম দফা জানাজার পর আয়াতুল্লাহ খামেনি সহ অন্যান্যদের মরদেহ পরদিন নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিতের পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হবার কথা জানাজা, যার বিস্তারিত সময়সূচি শিগগিরই জানানো হবে। 9 জুলাই 24 মুহররমের রাতে পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের চাপ উপেক্ষা করেই লেবাননের দক্ষিণে সেনা বহাল রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মাঝেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় পঞ্চমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিরা।
এমন পরিস্থিতিতে নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত লেবানিজরা। তবে ইসরায়েলের প্রতি প্রবল অবিশ্বাস রয়ে গেছে তাদের। স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে লেবাননের যুদ্ধবিরতি। দুপক্ষের প্রবল চাপের মুখেও এখনও আপোষ করতে নারাজ ইসরায়েল। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আয়োজিত এক বৈঠকের পর লেবাননের দক্ষিণে নিরাপত্তা অঞ্চলে সেনা উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব। জানিয়েছে ইসরায়েলি সেনা ও বেসামরিকদের প্রতি হুমকির মোকাবেলায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। পরিস্থিতি শান্ত রাখতে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যে ডিকনফ্লিকশন সেলের কথা বলা হয়েছে তার কার্যক্রম দ্রুত অগ্রসরের আহ্বান জানিয়েছে লেবাননের সরকার। সোমবার দীর্ঘ ফোনালাপে যুক্তরাষ্ট্র ও কাতারের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যুক্তরাষ্ট্রের পঞ্চমবারের মতো বৈঠক হচ্ছে তেল আবিব বৈরুতের প্রতিনিধিদের মধ্যে। এদিকে আবারও লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। চলমান যুদ্ধবিরতির উপর ভরসা করে নিজ নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত লেবানিজরা। তবে ইসরায়েলের উপর আস্থা নেই তাদের। যে কোনো সময় হামলা শুরু হলে আবারও ঘরছাড়া হওয়ার উদ্বেগ নিয়েই ফিরছে ধ্বংসস্তূপে। আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই ফিরে এসেছি। যদিও ইসরায়েলকে কোনোভাবেই বিশ্বাস করি না, আমাদের নিশ্চিহ্ন করতে চায় তারা। তাদের চাওয়া আমরা যেন কখনোই নিজেদের ঠিকানায় ফিরতে না পারি। লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে চালানো ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 4,000। পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে 11,000-এরও বেশি অবকাঠামো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লেবাননকে ইসরায়েলের খেলার মাঠ বানানো উচিত, এমন মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির। নেসেটের সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বাঁকা মন্তব্য ছুড়ে দেন তিনি। প্রত্যাখ্যান করেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা। নেতানিয়াহুর উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যেয়ে তাকে আলিঙ্গন করে বিনয়ের সাথে বলা যে প্রেসিডেন্ট, আমরা এই চুক্তি মেনে নিতে পারছি না, কি করব বলে দিন। ট্রাম্পের প্রতি সম্মান রেখেই বলতে চাই, আমাদের সেনা ও বেসামরিকদের ক্ষতি আমাদের সহ্যের চূড়ান্ত সীমা। লেবানন হওয়া উচিত ইসরায়েলের খেলার মাঠ। কোনো ইসরায়েলি মায়ের এক ফোঁটা চোখের পানিও সহ্য করা হবে না। বিনিময়ে যদি হাজারো লেবানিজ মায়ের চোখে জল আসে, তাও আমাদের এগিয়ে যেতে হবে। পুরো লেবাননই আমাদের টার্গেট। এবার পানামা খালের নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে জাতীয় স্বার্থে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পানামা সিটিতে দেওয়া এক বক্তব্যে একথা জানিয়েছেন মার্কিন নেভাল অপারেশনসের প্রধান। জানান, অন্য কোনো দেশ যেন এই অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করা হবে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পথে মার্কিন নৌবাহিনী চলাচলে একটি গুরুত্বপূর্ণ রুট এই কৌশলগত জলপথ। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতায় নৌসেনাদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। চীনের মতো দেশগুলো কোনো অনাকাঙ্ক্ষিত শর্ত চাপিয়ে এই পথে মার্কিন বাণিজ্য কিংবা নৌ চলাচলের উপর যাতে কোনো প্রভাব খাটাতে না পারে তা নিশ্চিত করাই মূল লক্ষ্য ওয়াশিংটনের। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পদত্যাগের পরপরই এমপি হিসাবে শপথ গ্রহণ করলেন অ্যান্ডি বার্নহাম। এরই মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টারে আনুষ্ঠানিকভাবে শপথ নেন বার্নহাম। বার্তা সংস্থা সিনহুয়া পার্লামেন্ট সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়। এ সময় অ্যান্ডি বার্নহাম দলের শীর্ষ পদের লড়াইয়ে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরই মধ্য দিয়ে শুরু হলো কেয়ার স্টারমারের পরবর্তী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। অ্যান্ডি বার্নহাম তার এক বিবৃতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে তার অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি এই পরিবর্তনকে লেবার পার্টি এবং পুরো যুক্তরাজ্যের জন্য একটি ইতিবাচক নবজাগরণ হিসেবে উল্লেখ করেন। এদিকে প্রধানমন্ত্রী দৌড়ে থাকা স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্বাগত জানিয়েছেন বার্নহামকে। যুক্তরাজ্যের প্রভাবশালী প্রেসিডেন্ট উইনস্টন চার্চিলের ধারে কাছেও আসতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগতভাবে আমি স্টারমারকে খুব পছন্দ করি, কিন্তু তার জ্বালানি, অভিবাসন এবং অপরাধ দমনে অপারগতার মতো বেশ কয়েকটি সমস্যা আছে। ইরানে অভিযান শুরু করার সময় তাকে আমাদের সমর্থনে থাকতে বলেছিলাম, কিন্তু সে তা করেনি। এই
এই ধরনের মনোভাব থাকার কারণেই তিনি কখনোই উইনস্টন চার্চিলের মতো হতে পারেননি। কে হতে চলেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী? কেয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর থেকেই ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। সম্প্রতি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় ছিলেন অ্যান্ডি বার্নহাম। তালিকায় আরও রয়েছে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর নামও। এরই মধ্য দিয়ে স্টারমারের বিদায়ে ব্রিটেনে গত এক দশকে প্রধানমন্ত্রী পরিবর্তনের সংখ্যা দাঁড়াবে 7-এ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সবার মনে ঘুরছে একটাই প্রশ্ন, কে হতে চলেছেন ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, বর্তমানে সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন অ্যান্ডি বার্নহাম। লেবার পার্টির ভেতর ক্রমশই এমন ধারণা শক্তিশালী হচ্ছে যে বার্নহ্যামের নেতৃত্বের পথে তেমন কোনো বাধা নাও থাকতে পারে। অনেক এমপি মনে করছেন, যদি তিনি প্রার্থী হন তাহলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নেতৃত্বের আসনে বসতে পারেন। মাত্র 2 বছরের মাথাতেই বিভিন্ন কেলেঙ্কারি, সিদ্ধান্তহীনতা ও নীতিগত ভুল পদক্ষেপের মতো একাধিক কারণে জনপ্রিয়তা তলানিতে ঠেকে কেয়ার স্টারমারের। সম্প্রতি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় ছিলেন অ্যান্ডি। তবে লেবার পার্টির নিয়ম অনুযায়ী এমপি না হয় এতদিন নেতৃত্বের লড়াইয়ে নামতে পারেননি তিনি। পরিস্থিতি বদলে যায় যখন মেকারফিল্ড আসনের এমপি জশ সিমন্স পদত্যাগ করে বার্নহ্যামের জন্য পার্লামেন্টে ফেরার পথ করে দেন। লেবার পার্টির নেতা অ্যান্ডি বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র। এর আগে তিনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে ব্রিটিশ পার্লামেন্টে। 2010 ও 2015 সালে লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন অ্যান্ডি। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং অতীতে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সম্প্রতি সময়ে তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীও স্বীকার করেছেন যে তিনি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় নাও নামতে পারেন। তবে মধ্যপন্থী বা কেন্দ্র ডানপন্থী অংশের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাজ্যের ইতিহাসে অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে তিনি হবেন দেশটির 60তম প্রধানমন্ত্রী। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত কেয়ার স্টারমারই অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন। স্টারমারের বিদায়ে ব্রিটেনে গত এক দশকে প্রধানমন্ত্রী পরিবর্তনের সংখ্যা দাঁড়াবে 7-এ। তাই ব্রিটিশ রাজনীতিতে নতুন মুখের খোঁজ চলছে জোরে সোরেই। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সোমবার বিদ্রোহী সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জিকে অপসারণ করে দলের নতুন প্রধান করা হয় অরূপ রায়কে। বাদ দেওয়া হয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও। এই ঘটনার পরপরই নিজেকে প্রধান উল্লেখ করেই তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠান মমতা ব্যানার্জি। সোমবার রাতে হঠাৎই জরুরি বৈঠক ডাকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী অংশ। এ সময় ভোটাভুটিতে পুরনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করা হয়। দলটির বেশিরভাগ নেতা এবং বিধায়করাই অংশ নেন এই বৈঠকে। টিএমসি 60 জন বিধায়ক এবং কলকাতা পৌর সংস্থার 70 জন কাউন্সিলর অংশ নেন এতে। এ সময় মমতা ব্যানার্জিকে হটিয়ে নতুন চেয়ারম্যান করা হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। একই পরিণতি বরণ করতে হয় ভাইপো অভিষেককেও। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার চেয়ারপারসন নির্বাচিত করেছে। রাজ্যের সভাপতি যখন হবে জানতে পারবেন, জানিয়ে দেওয়া হবে। রাজ্য কমিটি তো গঠিত হয়নি, বললাম তো। দেখুন, দেশের একটা নির্দিষ্ট আইন আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, অ্যাপেক্স বডি, একটা নির্দিষ্ট আইন কানুন মেনে চলতে হয়। এগুলো মগের মুলুকের মতো আমার ইচ্ছে হলো, ঘুম থেকে উঠে আমি এটা ভাবলাম, আবার দুপুরবেলা খাবার খেয়ে একটা জিনিস ভাবলাম, বিকেলবেলা একটা জিনিস মনে করলাম, এইভাবে দেশ চলে না। মানে আইনের যে ধারা সেভাবে চলে না। তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। এই ঘটনার পর স্বভাবতই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে থাকে তৃণমূলের মমতা ব্যানার্জি অংশ থেকে। এই অবস্থায় দলটির কার্যনির্বাহী কমিটি তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি। তালিকায় নিজেকে দলীয় প্রধান উল্লেখ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তুমি ছেড়ে যাচ্ছ, বাট যদি বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নেব, দল কেড়ে নেব, এর বাড়ির লোক বিশ্বাস করবেন না। মায়ের পিঠে ছুরি মারা কালচার এদের, পাড়ার লোক বিশ্বাস করবেন না। জিজ্ঞাসা করুন আপনারা এই পার্টির টাকা নিয়ে নির্বাচন করেছেন কেন? 25 লাখ করে টাকা নিয়েছেন এই পার্টির অ্যাকাউন্ট থেকে? দলের যে সংবিধান রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের যে লিগ্যাল পয়েন্ট সংবিধান, তাতে এরকমভাবে কখনো করা যায় এবং সেখানে দলের
মানে পার্মানেন্ট চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা আছে। এদিকে স্বেচ্ছাচারিতা, অসততা এবং দুর্নীতির কারণেই তৃণমূলের পতন হচ্ছে বলে মন্তব্য রাজ্য বিজেপির। তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুসল পর্বের মতো। মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বিদ্রোহের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা উপলক্ষে ওয়াশিংটনের উপর দিয়ে চোখ ধাঁধানো ফরমেশনে উড়ল এক ঝাঁক ফরাসি ফাইটার জেট। সোমবার রাজধানীর ন্যাশনাল মল থেকে শুরু করে লিংকন মেমোরিয়াল, ওয়াশিংটন মনুমেন্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর দিয়ে অতিক্রম করে যুদ্ধবিমানগুলো। এ সময় আকাশযানগুলো থেকে নির্গত মার্কিন পতাকার রঙে রঙিন হয়ে ওঠে ওয়াশিংটনের আকাশ। দুদেশের ঐতিহাসিক মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধ তুলে ধরতেই এই সম্মান জানায় ফরাসি জেটগুলো। বিশেষ এই ফ্লাইওভারে অংশ নেয় ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি আলফা ফাইটার জেট। কানাডার মন্ট্রিয়ালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে পুলিশ সহ দুজনের। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক হামলাকারীর। সোমবার স্থানীয় সময় বেলা 11:30টার দিকে একটি ভবন থেকে গুলি ছোড়ার শব্দ পেয়ে জরুরি নম্বরে কল করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। ঘটনাস্থলে মৃত্যু হয় এক কর্মকর্তার। নিহত বেসামরিক স্থানীয় ইহুদি কমিউনিটির সদস্য। তবে জাতি বা ধর্মীয় বিদ্বেষমূলক হত্যাকাণ্ড কিনা সেই বিষয়ে কিছু জানায়নি পুলিশ। হামলাকারীর উদ্দেশ্য জানতে চলছে তদন্ত। দুর্ঘটনার পর জরুরি সতর্কতা জারি করা হয় এলাকাটিতে। বিকেল 3টার দিকে আবার তুলে নেওয়া হয়। হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরটিতে। কাতারের রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কমপক্ষে 66 জন। নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। সোমবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। রাস লাফানের দুর্ঘটনা কবলিত স্থাপনাটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা হয়। গত মার্চ মাসে ইরানের এক হামলার পর বন্ধ হয়ে গিয়েছিল কারখানাটি। পুনরায় চালু করার উদ্যোগ নেয়ার পরই ঘটল বিস্ফোরণ, যার প্রভাবে কেঁপে উঠেছিল রাজধানী দোহা। প্রায় 70 কিলোমিটার দূর থেকে টের পাওয়া গেছে কম্পন। বিস্ফোরণের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। ইউরোপ জুড়ে তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, স্পেন, ইতালি সহ বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বাড়ছে প্রাণহানি ও স্বাস্থ্য ঝুঁকি। আবহাওয়াবিদরা বলছেন, ওমেগা ব্লক নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়াগত পরিস্থিতির কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে এই তাপদাহ। তীব্র তাপদাহে আকাশ থেকে যেন আগুন ঝরছে ইউরোপ জুড়ে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি থেকে শুরু করে পশ্চিম ও মধ্য ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ফ্রান্সে। দেশের অর্ধেকের বেশি অঞ্চলে জারি হয়েছে রেড হিট অ্যালার্ট। বোর্দো শহরে তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমের কারণে বন্ধ রাখা হয়েছে শত শত স্কুল। গাড়ির ভেতরে আটকা পড়ে তীব্র গরমে প্রাণ হারিয়েছে 2 শিশু। গরম থেকে স্বস্তি খুঁজতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে অন্তত 13 জন। ঝুঁকিপূর্ণ জলাশয়ে নামতে নাগরিকদের সতর্ক করেছে ফরাসি প্রশাসন। স্পেনেও পরিস্থিতি ভয়াবহ। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এরই মধ্যে গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে দেশটি। ইতালির রোম, মিলান ও ফ্লোরেন্স সহ 12টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। জার্মানিতে গরমের মধ্যে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে অন্তত 5 জন। আর গ্রিসে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করতে পানির ফোয়ারা ব্যবহার করছে দেশটি। আবহাওয়াবিদরা বলছে, সাহারা মরুভূমি থেকে উঠে আসা গরম বাতাস ইউরোপে আটকে পড়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এর পেছনে কাজ করছে ওমেগা ব্লক নামে পরিচিত একটি আবহাওয়াগত ঘটনা। এটিকে ওমেগা ব্লক বলা হয়। এ সময় বায়ুমণ্ডলে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়, যা উত্তর আফ্রিকা ও সাহারা থেকে গরম বাতাস টেনে আনে। এর ফলে গরম বাতাস দীর্ঘ সময় ধরে একই এলাকায় আটকে থাকে এবং শীতল বাতাস প্রবেশ করতে পারে না। তাই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে স্থায়ী হচ্ছে এই তাপপ্রবাহ।
পূর্বাভাস বলছে সপ্তাহ জুড়ে প্যারিস সহ ইউরোপের অনেক শহরে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে থাকতে পারে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সাম্প্রতিক সময়ে দীর্ঘতম সবচেয়ে তীব্র তাপপ্রবাহের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।